পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম বেলতলা। গ্রামের চারপাশ জুড়ে ধানক্ষেত, নদীর ধারে বক পাখির সারি, আর দূরে শোনা যায় বাঁশির সুর। দিনে এই গ্রামটি যেমন শান্ত, রাতে তেমনই নিস্তব্ধ। এই গ্রামে সূর্য ডোবার পর কেউ বাড়ির বাইরে বেরোয় না, কারণ গ্রামের দক্ষিণ প্রান্তে একটা বিশাল বটগাছ আছে, রক্তবট। লোকমুখে শোনা যায় সেই গাছের গোড়ায় বহু বছর আগে রক্তের বলি দেওয়া হয়েছিল। তারপর থেকেই নাকি ওই গাছের ছায়া কারোর গায়ে পড়লে সে নাকি অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে। কেউ বলে রাতে গাছের নিচে এক সাদা শাড়ি পরা মেয়েকে দেখা যায়। কাঁদতে কাঁদতে সে নাকি নিজের বাচ্চার নাম ধরে ডাকে। বেলতলার লোকেরা এসব নিয়ে কথা বলতেই চায় না, কিন্তু নতুন প্রজন্মের কেউ কেউ ভাবত সবই বানানো কুসংস্কার। নমস্কার, আমি তন্ময়, আর আপনারা শুনছেন প্রেত ছায়ার নতুন একটি ভৌতিক এপিসোড, রক্তবটের ছায়া। গল্পের শুরুতেই বলি, এই এপিসোডের শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। গল্পটি মনোযোগ সহকারে শুনুন এবং কমেন্টে সেই প্রশ্নের উত্তর দিন। কলকাতা থেকে সদ্য গ্রামে ফিরেছে রণজিৎ। বেলতলারই ছেলে, কিন্তু শহরে চাকরি করত। বাবা মারা যাওয়ায় মা একা থাকে, তাই ছুটিতে এসে কিছুদিনের জন্য গ্রামেই থাকার সিদ্ধান্ত নেয়। রাতে খাওয়া দাওয়া শেষে মা যখন বলল, বাবা, রাত 10টার পর বাইরে যাস না, রক্তবটের দিকে বাতাস গেলেও শরীর খারাপ হয়। রণজিৎ হেসে বলল, মা, এসব গাঁয়ের কথা, ভূতটুত বলে কিছু হয় না। মা কিছু না বলে শুধু জানলার দিকে তাকিয়ে থাকলেন। দূরে ঘন অন্ধকারে হালকা লালচে আলো দেখা যাচ্ছিল, ঠিক যেখানে বটগাছটা আছে। পরের দিন সকালে রণজিৎ গ্রামের ছেলেবেলার বন্ধু বাপ্পা আর পালাশকে নিয়ে বেরোল। তিনজন মিলে ঘুরতে ঘুরতে পৌঁছে গেল রক্তবটের সামনে। গাছটা যেন একটা দৈত্য, তার শিকড়গুলো মাটিতে জড়িয়ে আছে, গায়ে কেমন একটা অদ্ভুত লালচে দাগ, যেন শুকনো রক্ত। গাছের নিচে একটা পুরনো পাথরের বেদি, যেটা দেখতে মূর্তির আসনের মতো। বাপ্পা বলল, এইখানেই নাকি জগদীশ তান্ত্রিক পূজা করত। লোক বলতো সে এক কিশোরীকে বলি দেয় সন্তান লাভের আশায়। রণজিৎ হেসে বলল, তান্ত্রিক, বলি সবই কল্পকাহিনী। কিন্তু সেই সময় বাতাসে একটা ঠান্ডা হাওয়া বইল। বটপাতা কাঁপতে শুরু করল। এমন শব্দ হলো যেন কেউ গাছের ডালে ঝুলে আছে। তিনজনই চুপ করে গেল। সেদিন রাতটা অন্যরকম ছিল। রাত প্রায় 1:30 বাজে। বাইরে ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। হঠাৎ রণজিৎ শুনল দূর থেকে একটা মহিলার কান্নার শব্দ ভেসে আসছে। প্রথমে মনে হলো ভুল শুনেছে, কিন্তু শব্দটা ক্রমশ স্পষ্ট হচ্ছে। আমার সন্তান ফেরত দে, আমার সন্তান ফেরত দে। রণজিৎ জানলা খুলে বাইরে তাকাতেই যেন বুকটা কেঁপে উঠল। দূরে বটগাছটার দিক থেকে হালকা সাদা কুয়াশা উঠছে, তার ভেতরে যেন একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। সে আতঙ্কে দরজা বন্ধ করে মশারি টেনে শুয়ে পড়ল, কিন্তু সারা রাত ঘুম এলো না। পরের দিন সকালে রণজিৎ গেল গ্রামের বৃদ্ধ নন্দলাল কাকুর কাছে। কাকু ছিলেন গ্রামের পুরনো মানুষ, অনেক কিছু জানেন। রণজিৎ জিজ্ঞাসা করল, কাকু, এই রক্তবট নিয়ে সবাই এত ভয় পায় কেন? নন্দলাল কাকু ধীরে ধীরে বললেন, বাবা, এটা শুধু গাছ না, এটা এক অভিশাপের চিহ্ন। অনেক বছর আগে এখানে জগদীশ তান্ত্রিক নামে এক লোক থাকত। সে কালো তন্ত্রে পারদর্শী ছিল, কিন্তু তার স্ত্রী সন্তানহীন। এক পূর্ণিমার রাতে সে এক গর্ভবতী মেয়েকে ধরে এনে সেই বটগাছের নিচে বলি দেয়। তখন থেকেই গাছের রং লাল হয়ে যায়।
তারপর একদিন বজ্রপাত হয়, তান্ত্রিক মারা যায়। কিন্তু মেয়েটার আত্মা শান্তি পায়নি। আজও পূর্ণিমার রাতে সেই গাছের নিচে ঘুরে বেড়ায় আর তার বাচ্চাকে খোঁজে। রণজিৎ বিশ্বাস না করলেও গায়ে কাঁটা দিয়ে উঠল। রাতের ঘটনার সত্যতা যাচাই করতে রণজিৎ ঠিক করল সে পূর্ণিমার রাতে যাবে বটতলায়। বাপ্পার পালাশ প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু শেষমেশ সাহস করে ওরা তিনজনই ঠিক করল রাত 12টায় যাবে রক্তবটের কাছে। সেই রাতে আকাশ ভরা চাঁদ, চারপাশ নিস্তব্ধ। ওরা তিনজন টর্চ হাতে বেরোল। গাছটার কাছে পৌঁছেতেই হালকা বাতাস বইল, টর্চের আলো নিভে গেল, চারদিক কুয়াশায় ঢেকে গেল। হঠাৎ গাছের গোড়া থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো, কেন এসেছো তোমরা? আমার শান্তি ভেঙে দিলে কেন? রণজিৎ কাঁপা গলায় বলল, তুমি কে? সামনে এগিয়ে এলো এক সাদা শাড়ি পরা মেয়ে, মুখে ফ্যাকাশে আলো, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, তার গলা কাঁপছে কান্নায়। আমি কমলা, আমাকে বলি দিয়েছিল এই গাছের নিচে, আমার সন্তান ফেরত দে, আমার সন্তান ফেরত দে। বাপ্পা চিৎকার করে পালাতে গিয়ে পড়ে গেল। রণজিৎ দেখল মেয়েটি তার দিকে এগিয়ে আসছে, মুখে ক্রমাগত রক্ত ঝরছে। পালাশ অজ্ঞান হয়ে পড়ল। পরের দিন সকালে গ্রামবাসীরা ওদের অজ্ঞান অবস্থায় বটতলার কাছে পায়। তাদের শরীর জ্বর, মুখ ফ্যাকাশে। রণজিৎ কিছুতেই বলতে পারছিল না ঠিক কি দেখেছিল, শুধু একটা কথাই মুখে বারবার আসছিল, ওর শান্তি প্রয়োজন, কমলার শান্তি। নন্দলাল কাকু পরামর্শ দিলেন এক ব্রাহ্মণ তান্ত্রিককে ডেকে এনে পূজা দিতে। 3 দিন ধরে চলল মুক্তিযজ্ঞ। শেষ দিন রাতে বজ্রপাত হল, গাছের লালচে দাগ মিলিয়ে গেল। পরের সকালে সবাই দেখল গাছের নিচে এক নবজাত শিশুর মাটির মূর্তি, যেন কমলার বাচ্চা। রণজিৎ হাঁটু গেড়ে বসে পড়ল, আকাশের দিকে তাকিয়ে বলল, তুমি এখন শান্তি পেয়েছ কমলা। এরপর থেকে বেলতলার লোকেরা আবার বটগাছের নিচে বসতে শুরু করল। আর কখনো সেই কান্নার শব্দ শোনা যায়নি। গাছটা যেন শান্ত হয়ে গেছে। রণজিৎ আবার কলকাতায় ফিরে গেল, কিন্তু মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় জানলার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে হাসছে। সে জানে অভিশাপ হয়তো শেষ হয়েছে, কিন্তু ভয় কখনো পুরো মরে না। এতক্ষণ আপনারা শুনছিলেন গ্রাম বাংলার নতুন একটি ভৌতিক গল্প। আজকের এই নিবেদনের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তার পাশাপাশি চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যেমনটি আমরা গল্পের শুরুতে বলেছিলাম, গল্পের মধ্যে থাকছে একটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি আপনি মনোযোগ সহকারে গল্পটি শুনে থাকেন তাহলে বলুন তো, আজকে আমাদের গল্পে বৃদ্ধ কাকুর নামটা কি ছিল? প্রশ্নের সঠিক উত্তর নাম সমেত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, আবার নিয়ে হাজির হব গ্রাম বাংলার নতুন একটি ভৌতিক কাহিনী নিয়ে। ধন্যবাদ।